তার ছেলেকে একমাত্র যদি কেউ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে সেটা একমাত্র হৃদিতা। শ্রেয়সী পরম মায়াভরা চোখে আরিয়ানের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর দুটো হাত শক্ত করে চেপে ধরে রাখলো নিজের হাতের মুঠোয়। আর আরিয়ান অপলক দৃষ্টিতে নিরন্তর তাকিয়ে থাকলো হৃদিতার মায়াভরা আর অশ্রু জমা চোখ দুটোর পানে। আরিয়ানের মন অজান্তেই হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। চোখ দুটো রক্তলাল হয়ে নিষ্পালকভাবে হৃদিতার দিকে আবদ্ধ হয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে যেতে থাকলো। শরীর মনে অস্বাভাবিক কাঁপুনি আসতে লাগলো। প্রতিক্রিয়াহীন দেহ মনে হঠাৎ এমন পরিবর্তন দেখে আরিয়ানের অবচেতন মন হঠাৎ করে সজাগ হয়ে উঠল। এমন পরিবর্তন সবার চোখে না পড়লেও হৃদিতার সজাগ চোখ জোড়ায় ঠিকই ধরা পড়ল। তার মুখে বিজয়ের চওড়া হাসি ফুটে উঠল। আরিয়ান অপলক চোখে সেই হাসির দিকে তাকিয়ে রইল, যেন অনন্তকাল দেখলেও সেই দেখা শেষ হবে না। আচ্ছা, এই হাসি কি সে আগে কোথাও দেখেছে? অসুস্থ মস্তিষ্ক হুট করে কিছু মনে করতে পারল না। বারে বসে একের পর এক মদের বোতল শেষ করে যাচ্ছে আদনান। ইতিমধ্যেই বারের প্রায় অর্ধেকের মতো মদের বোতল শেষ করে ফেলেছে। তার বাংলাদেশি বন্ধু ওয়াসিফ তাকে বারবার মানা করেছে এত মদ না খেতে, কিন্তু আদনান তার কোনো কথা তো শুনছেই না, উল্টো বারবার তাকে ছাড়ি দিচ্ছে। আদনান, আমার কথাটা শোন, এত মদ খাস না। এমনিতে অনেক মদ খেয়ে ফেলেছিস, এরপর আর তুই নিজেকে সামলাতে পারবি না। আদনানের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখ দুটো অসম্ভব পরিমাণে জ্বলছে। চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না, তাও কোনো রকম চোখ পিটপিট করে তাকাতে লাগলো সামনে থাকা বন্ধু ওয়াসিকের দিকে। হাতে থাকা হুইস্কির গ্লাসটাতে অনেকবার চুমুক দিয়ে ভাঙ্গা মাতাল কণ্ঠে বলল, কি করে আমি নিজেকে সামলাবো বল? আমার সুইট হার্ট, আমার জান পাখি আমাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গেছে। সে আমাকে কখনো ভালোবাসেনি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি নিজের জীবনও দিয়ে দিতে পারি। নিজের জীবন দিয়ে দিলে তুই কি ওকে পেলি কি করে? ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারোর হতে দেব না। দরকার হলে ওকে নিয়ে একসাথে মরবো। জীবনে একসাথে না হতে পারি, কিন্তু মরণে তো একসাথে হতে পারবো। দেখ আদনান, এবার তুই কিন্তু বেশি করছিস। আদনান ওয়াসিকের কোনো কথা না শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওয়াসিক শান্ত চোখে ওকে কয়েক পলক দেখে অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ল। ওর মতো পাগলাটে স্বভাবের মানুষকে এখন বোঝালেও ওর মাথায় এখন কিছুই ঢুকবে না। এর চেয়ে বরং মাথাটা ঠান্ডা হোক, স্বাভাবিক হোক, তখন বুঝিয়ে বলা যাবে। এদিকে একটা বিদেশি ওভার স্মার্ট আর শর্ট ড্রেস পরা এক মেয়ে এসে আদনানকে বিরক্ত করতে লাগলো ড্যান্স করার জন্য। আদনান প্রথমবার না করলেও সে গায়ে পড়ে এসে ড্যান্স করতে চাইলো। আদনান প্রচণ্ড বিরক্ত হয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিল। বারের প্রত্যেকে থমকে গেল। মেয়েটি রেগে ফুসফুস করতে করতে উঠে চলে গেল। আয়ান সেদিকে পাত্তা না দিয়ে আবার ড্রিঙ্কস করতে লাগলো। এদিকে আদনান হুইস্কির সবগুলো বোতল পুরো শেষ করে ফেলেছে, তাও যেন ওর নেশা হচ্ছে না। বারের ম্যানেজারকে ডেকে এখন আরও হুইস্কির বোতল চাইলো, কিন্তু ম্যানেজার বলল যে তাদের স্টকে আর কোনো হুইস্কির বোতল নেই। আর এদিকে রাতও প্রায় শেষের দিকে, নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে। তাই ম্যানেজার ওকে চলে যেতে বললেও ম্যানেজারের উপর হামলা করে বসলো। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যেতে দেখে ওয়াসিক কোনো মতে ব্যাপারটা সামলে ওকে টেনে ধরে বাইরে নিয়ে আসলো। গাড়ি এত বড় সাহস ওই ব্যাটার, আমাকে হুইস্কির বোতল দিতে মানা করে? ও জানে আমি কে? টরন্টো শহরের টপ বিজনেসম্যান রায়হান শাহরিয়ারের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। এক তুড়িতে ওর আর ওর বারের 12টা বাজিয়ে দিতে পারি আমি। বলে নিজের হাতে কয়েকবার তুড়ি বাজালো সে। অন্যদিকে ওয়াসিক গাড়ি ড্রাইভ করতে করতে একটা দীর্ঘশ্বাস নিল। ছোটবেলা থেকে দেখে আসছে আদনান হৃদিতাকে পাগলের মতো ভালোবাসে। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যে সে হৃদিতার কথা ওয়াসিককে বলেনি। ওয়াসিক ভেবেছিল হয়তো হৃদিতা আদনানকে ভালোবাসে, কিন্তু এখন যখন জানতে পারলো হৃদিতা অন্য কাউকে ভালোবাসে, তার জন্য বিডিতে গেছে আর আয়ান ওকে পাওয়ার জন্য পাগলের মতো ব্যবহার করছে, তখনও চিন্তা বেড়েই চলেছে। এর পরিণতি যে কি হবে আল্লাহই ভালো জানেন। ওয়াসিক একবার আদনানের মুখের দিকে তাকালো। সে জানে আজ আঙ্কেল আন্টি ওকে প্রচুর বকবে, কিন্তু আদনানের তাতে কোনো কিছুই যায় আসবে না। ছেলেটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মুখটা দেখতে অনেক করুণ ও বিষণ্ণ লাগছে। ওয়াসিকের প্রচণ্ড মন খারাপ হতে লাগলো নিজের ঘনিষ্ঠ বন্ধুর এই অবস্থা দেখে। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ড্রাইভ করতে মনোযোগ দিল। খান ম্যানশনের প্রত্যেকের দু চোখের পাতা এক হয়নি সারা রাত। বিশেষ করে শায়লা খান আর হৃদিতার অবস্থা
খুবই কাহিল। সারা রাত জেগে আরিয়ানের দেখাশোনা করতে করতে দুজনকে খুব অসুস্থ দেখাচ্ছে। তাও আবার চোখে মুখে উপচে পড়া আনন্দে সে ভিড় করেছে। হৃদিতা যে গতকাল রাতে থেকে আরিয়ানের হাত ধরেছে, এখনই অবধি ছাড়েনি। আর এদিকে আরিয়ান কোনো কথা না বলে শুধু চুপচাপ শুয়ে আছে, তার কোনো ভাবান্তর নেই যেন। পাথরের মূর্তির মতো শুধু শুয়েই আছে। যে শায়লা হৃদিতা যে কতবার তাকে ডেকে চলেছেন তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে যেন চেতনাবিহীন কোনো জড়বস্তু, কিন্তু সে অপলক দৃষ্টিতে হৃদিতার দিকে শুধু তাকিয়ে থাকে। আরিয়ানের সেন্স ফিরে আসাতে হৃদিতার মনে যে আনন্দের জোয়ার এসেছিল সেটা তার নীরবতায় যেন পুনরায় ভাটা পড়েছে। সে বিষণ্ণ আর করুণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। রেজা চৌধুরী চোখ দিয়ে আশ্বস্ত করলেন যে সব ঠিক হয়ে যাবে। হৃদিতা এক টুকরো আশার আলো নিয়ে বসে থাকলো আরিয়ান কখন তার সাথে কথা বলবে। পরন্ত বিকেল নেমে এসেছে। হৃদিতা তখনও আরিয়ানের রুমের এক কোণে বসে তার দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে আছে, চাতক পাখির মতো অপেক্ষা করছে কখন তার আরিয়ান তার নাম ধরে ডাকবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন এখনো শেষ হচ্ছে না। নিচের শায়লা অনেকক্ষণ ধরে ডেকে গেছেন হৃদিতাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু সেও যেন আজ পাথরে মূর্তি হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না আরিয়ান তার সাথে কোনো কথা বলবে সেখান থেকে সে উঠবে না। ডক্টর রাজা চৌধুরী আর মিসেস শায়লা জোর করেই তাকে খাওয়াতে পারেননি। আমিও দেখি তুমি তোমার হৃদিকে দেখেও কতক্ষণ কথা না বলে থাকতে পারো। কি করে এতটা কঠিন হৃদয়ের হলে তুমি? তোমার কি আমাদের অতীতের কথা একটু মনে পড়ে না? আমার জন্য কি তোমার হৃদয়ে এতটুকু হৃদয় স্পন্দন হয় না? যদি সত্যি তোমার মনে আমার প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কথা বলবে। আমার ডাকে তোমাকে যে সাড়া দিতেই হবে আরিয়ান। মনে মনে কথাগুলো চিন্তা করে বিষণ্ণ মুখে আরিয়ানের দিকে চেয়ে রইল হৃদিতা। এদিকে আরিয়ানের অকেজ মস্তিষ্কে কিছু ঘটনা হানা দিচ্ছে। কিছু টুকরো টুকরো স্মৃতি তার হৃদয়ে তার মস্তিষ্কে দোল খেলে যাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ, এক মায়াবিনী মেয়ের দৌড়ে ছুটে চলার দৃশ্য, তার নিজের মালা গেঁথে কাউকে পরম মমতায় পেরিয়ে দেওয়ার দৃশ্য, কারো পেছনে নিরন্তর ছুটে চলার দৃশ্য, আবার কারো ঝগড়ার শব্দে ভয়ে কুকড়ে যাওয়ার দৃশ্য, খুব আপন কোনো মানুষের হাতটা ছেড়ে দেওয়ার দৃশ্য, তার বিদায়ের সময় বুকের ভেতর প্রচণ্ড কষ্ট অনুভব হওয়ার দৃশ্য, তার শূন্যতায় পুনরায় একাকিত্বের সঙ্গী হওয়ার দৃশ্য, আবার ভেসে আসছে শত শত লোকের ধিক্কার দেওয়ার দৃশ্য, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি বলে চিৎকার করে কথা বলার দৃশ্য, খুব আপন কোনো মানুষের মৃত্যুর দৃশ্য, তার শোকে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্য, এরপর কিছু মানুষরূপী জানোয়ারের চরম নির্যাতনের দৃশ্য। শেষের দৃশ্যগুলো তার মন ও মস্তিষ্কে এতটাই প্রভাব ফেলেছে যে আরিয়ান প্রচণ্ড জোরে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। শব্দগুলো আর কথাগুলো যেন গলায় আটকে গেছে, কেউ যেন তার গলা চেপে ধরেছে, এমন অনুভূতি হচ্ছে। ওদিকে হৃদিতা অপেক্ষা করতে করতে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান দেখতে পাচ্ছে তার সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে শুয়ে আছে। তাকে দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠল যেন। একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি তার পুরো দেহে জুড়ে বয়ে গেল। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হলো। হৃদয় এতটাই হালকা অনুভূত হলো যে যেন শত বছরের এক তীব্র শূন্যতা আর একাকিত্বের অবসান ঘটল তার। আরিয়ানের মস্তিষ্ক একটু একটু করে যেন সাড়া দিতে লাগলো। সামনে থাকা মেয়েটিকে দেখে তার এতদিন ধরে শক্ত হয়ে থাকা হৃদয় যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। এসব অনুভূতি তাকে ঘিরে ধরায় আরিয়ান প্রচণ্ড ছটফট করছে। মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। হাতে লাগানো স্যালাইনের সুইগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললো সে। হঠাৎ এক তীব্র চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারে তন্দ্রাচ্ছন্ন হৃদিতার অন্তরাত্মা কেঁপে উঠল যেন। সে তড়াক করে ঘুম থেকে উঠে দ্রুত পায়ে আরিয়ানের কাছে গেল। আরিয়ান, কি হয়েছে তোমার আরিয়ান? তুমি এমন করছো কেন? বাবা জলদি এসো, দেখো আরিয়ান যেন কেমন করছে। বাবা, মামুনি। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম
তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো। এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব। তুমি ভুলো না আমার নাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। হৃদিতার চিৎকারে মিসেস শায়লা ছুটে এলেন, সেই সাথে ডক্টর রেজা চৌধুরীও। তারা এসেই দেখতে পেল আরিয়ান কেমন পাগলের মতো ছটফট করছে। নার্স, দ্রুত ইনজেকশন আনো, কুইক। একজন নার্স দ্রুত একটা ইনজেকশন এনে ডক্টর রেজা চৌধুরীর হাতে দিল। ডক্টর রেজা চৌধুরী সেটা পুশ করতে গিয়ে ব্যর্থ হলেন। আরিয়ান প্রচণ্ড হাইপার হয়ে গেছে। তার মাথায় যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তখন সে এমন পাগলের মতো করে, তখন ওকে সামলে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। ডক্টর রেজা চৌধুরী ইনজেকশন দিতে এলে আরিয়ান ছিটকে দূরে সরিয়ে দেয় তাকে। তখন ডক্টর রেজা চৌধুরী দুজন নার্সকে ইশারা করেন আরিয়ানকে ভালো মতো ধরার জন্য। তারা এবং হৃদিতা শক্ত করে ধরার পর অনেক কষ্টে ডক্টর রেজা চৌধুরী আরিয়ানকে ইনজেকশন পুশ করে শান্ত করেন। প্রচণ্ড উত্তেজিত ছেলেটা হঠাৎ করে কেমন শান্ত হয়ে গেল, যেমনটা 7 মাস আগের প্রাণবন্ত আর চঞ্চল ছেলেটা এমন চুপচাপ আর শান্ত হয়ে গিয়েছিল। মিসেস শায়লা কান্না আটকে রাখতে না পেরে মুখে আঁচল গুজে বাইরে চলে গেলেন। হৃদিতা তখনও আরিয়ানের বিছানার কাছে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি আরিয়ানের চোখে মুখে পড়ছে। পরদিন খান ম্যানশনে কয়েকজন সাইকোলজিস্ট আর কয়েকজন নার্স আরিয়ানের ট্রিটমেন্টের জন্য এসেছে। আরিয়ান নীরব এবং শান্ত ভঙ্গিতে খাটে শুয়ে আছে, আর সাইকোলজিস্ট তাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে। এতে যেন আরিয়ানের কোনো ভ্রুক্ষেপই নেই। পর্যবেক্ষণ শেষে একজন সিনিয়র সাইকোলজিস্ট মিসেস শায়লার উদ্দেশ্যে বললেন, দেখুন মিসেস খান, আপনার ছেলের যা অবস্থা দেখলাম তাতে ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করতে হবে। ওকে এভাবে ঘরে রেখে সুস্থ করা যাবে না। মিসেস শায়লা বিচলিত হয়ে বললেন, আরিয়ান মানসিকভাবে অসুস্থ নয় মিস্টার শিকদার। অতীতের কিছু বাজে ঘটনার জন্য যখন মস্তিষ্কে চাপ পড়ে তখন ও এরকম আচরণ করে। ওর ফিজিক্যালি অবস্থাও অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো ঠিক হবে। রেজা চৌধুরী ঐকমত্য পোষণ করে বললেন, আমারও মনে হয় এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা ঠিক হবে না। তবুও ডাক্তারগুলো কেমন যেন জোরাজোরি করতে লাগলো। হৃদিতা এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল, আর সহ্য করতে না পেরে সোজা ডাক্তারের সামনে চলে এসে শক্ত কণ্ঠে বলল, আপনি কোন সাহসে আরিয়ানকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন? ওকে কি আপনার পাগল মনে হয়? ও একদমই মানসিকভাবে অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ আছে। জাস্ট অতীত কিছু বিরূপ অভিজ্ঞতার জন্য ওর সাবকনসিয়াস মাইন্ড থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো যাচ্ছে না। এতেও মাঝে মধ্যে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়, না হলে পুরোটা সময় শান্ত হয়ে পড়ে থাকে। ওকে কি কখনো পাগলের মতো আচরণ করতে দেখেছেন? একটা মানুষকে মানুষরূপী কিছু অমানুষ ধ্বংস করে দিয়ে গেছে। এখন এই অবস্থার পর আপনারা জোর করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন? কেমন মানুষ আপনারা? প্রত্যেকে হৃদিতার কথা শুনে একদম চুপ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা কাজ করতে লাগলো। হৃদিতা চোয়াল শক্ত করে আবার দৃঢ় কণ্ঠে বলল, ওর এই অবস্থা থেকে সুস্থতার জন্য প্রপার মেন্টাল সাপোর্ট প্রয়োজন। ওর কাছের মানুষদের ওকে বেশি করে সঙ্গ দেয়া প্রয়োজন। ওকে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত, আর এতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি বাবা, তাই বলেছিলে না তুমি? হৃদিতা রেজা চৌধুরীর দিকে তাকাতেই রেজা চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এবার আপনারা আসতে পারেন। আপনাদের ওকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা আছি ওর পাশে। ডাক্তারদের উদ্দেশ্যে তার হৃদিতা কথাগুলো বলে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। সাইকোলজিস্ট আর নার্সগুলো তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। মিসেস শায়লা অনুতপ্ত হয়ে হৃদিতার কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দে মা, আমার ওদেরকে নিয়ে আসা উচিত হয়নি। আমি ভেবেছিলাম ওরা আসলে আরিয়ানকে মেন্টালি কি করে স্বাভাবিক করা যায় তার বিভিন্ন সাজেশন দিবে, তা না
করে উল্টো বেশি টাকা হাসিল করার জন্য আরিয়ানকে জোর করে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল। তুই না থাকলে হয়তো তারা সেটা করেও ফেলতো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুই মাফ করে দে। হৃদিতা মিসেস শায়লাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন মাফ চাইছো মামনি? তুমি যা করেছো ওর ভালোর জন্যই করেছো, এতে আমি দোষের কিছু দেখছি না। সময়টা ছিল পরন্ত বিকেল। খান ম্যানশনের পুরো ছাদটা খুব সুন্দরভাবে ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। সবই আরিয়ান আর হৃদিতার প্রিয় সাদা কালো রং দিয়ে সাজানো। কালো সাদা ফুল আর কালো সাদা বেলুনে পুরো ছাদটা একদম ব্রাইডাল লুক লাগছে। এসব কাজ করেছে আরিয়ানের বন্ধুরা। যখন ওরা জানতে পেরেছে আরিয়ানের সেন্স ফিরে এসেছে, তখন মহা উৎসাহে পুরো ডেকোরেশনের দোকান তুলে নিয়ে এসেছে খান ম্যানশনে। খাবার দাবার, উপহার আর ফুল দিয়ে খান ম্যানশন পুরো ভরে গেছে। ওরাই দায়িত্ব নিয়ে পুরো ছাদ সুন্দরভাবে সাজিয়েছে। আজকে যে আরিয়ানের জন্মদিন। দোস্ত, আরিয়ান দেখলে অনেক খুশি হবে রে। ওর তো ওরকম ডেকোরেশন অনেক পছন্দ ছিল। আরে তোরা সবাই এরকম নেগেটিভ ভাবনা ভাবছিস কেন? পজিটিভ কিছু ভাব। হয়তো আরিয়ান মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু মনে মনে ও খুব খুশি হবে। দেখিস, ওর মনটাকে যে আমরা ভালো করতে পারবো, এটাই তো আমাদের কাছে অনেক। সবাই একটা দীর্ঘশ্বাস নিল। সবাই রেহানের কথায় সম্মতি জানালো। তখনই ছাদের দরজা খুলে গেল। আরিয়ানকে একদিকে হৃদিতা আর অন্যদিকে মিসেস শায়লা ধরে নিয়ে এসেছেন। সুদর্শন আর মায়াবী মুখটা অনেকটা শুকিয়ে গেছে। গালের ট্রিম করে রাখা চাপদাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চেহারার প্রাণবন্ততা আর উজ্জ্বলতা অনেকটা কমে গেছে। কিছুটা রুক্ষ হয়ে গেছে চেহারা, কিন্তু তাও যেন ওকে একটা রূপকথার রাজকুমারের থেকে কম মনে হচ্ছে না। অনেকটা বিষণ্ণ রাজকুমার নীরব শান্ত ভঙ্গিতে একধানে নিচের দিকে তাকিয়ে আছে আরিয়ান। সবাই সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জাস্ট ফর ইউ। বলেই সবাই উপর থেকে ফুলের পাপড়ি ঝরাতে লাগলো আরিয়ানের উপর। বেলুনগুলো ফুটাতে লাগলো। আরিয়ানকে ঘিরে সবাই মহা উল্লাসে ওকে অভিনন্দন জানাতে লাগলো। হয়তো কোনো কিছুই আরিয়ানের স্বাভাবিক বোধগম্য হচ্ছে না, কিন্তু তা ওর বন্ধুরা ওকে আগের মতোই স্বাভাবিক ভেবে সবকিছু উদযাপন করে যাচ্ছে। এটাকেই হয়তো বলে বন্ধুত্ব। রাতের হালকা মৃদুমন্দ বাতাসে চারপাশ দোল খেলে যাচ্ছে। সবাই তখনও ছাদের মধ্যে বসে গল্প করছিল। সবই আরিয়ানকে নিয়ে গল্প, আরিয়ানের বন্ধুত্বের গল্প, তার দুঃসাহসী অ্যাডভেঞ্চার করার গল্প, বন্ধুদের বিপদে এগিয়ে আসার গল্প, তার গান গাওয়ার গল্প, তার তীক্ষ্ণ মেধা সম্পন্ন প্রশংসনীয় রেজাল্টের গল্প, অসাধারণ বুদ্ধিমত্তার বাগবিতণ্ডার গল্প। সব শুনে মিসেস শায়লার বুকটা গর্বে ফুলে উঠল। তার ছেলে যে কি অসাধারণ ছিল সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। আজ যদি ও সুস্থ স্বাভাবিক থাকতো, তাহলে এতদিনে আরো অনেক দূরে এগিয়ে যেত। সেটা ভেবে মুহূর্তে ভালো লাগার মরে গিয়ে এক বিষণ্ণ চাপা আর্তনাদের সৃষ্টি হলো। কান্নারা চেপে বসলো তার উপর। কিন্তু এত কষ্ট করে আরিয়ানের বন্ধুরা হাসি খুশি একটা মুহূর্ত পার করছে, সেটা ভেস্তে দেওয়ার কোনো ইচ্ছা তার হলো না। তাই কান্নাগুলো তিনি চেপেই রাখলেন। অপরদিকে হৃদিতার খুব ভালো লাগতে লাগলো বন্ধুদের মুখে আরিয়ানের এত প্রশংসা শুনে। সেই সাথে খুব আফসোস লাগতে লাগলো কেন সে অতীতে আরিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। তার সাথে যদি থাকতো তাহলে আজ হয়তো বা এত কিছু হতো না। কিন্তু এতে তারও তো কোনো দোষ ছিল না। সে তো যেতে চায়নি আরিয়ানকে ছেড়ে, তাকেও তো জোরে জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা ভেবে প্রগাঢ় এক দীর্ঘশ্বাস পেরিয়ে আসলো ভিতর থেকে। পূর্ণিমার আলো জানালা ঠিকরে ভেতরে প্রবেশ করছে। আরিয়ানের সাজানো গোছানো পরিপাটি রুমটা আলোয় আলোকিত হয়ে গেছে। হৃদিতা আবার নতুন করে আরিয়ানের রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মনের মাধুরী মিশিয়ে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। পুরো রুমটা মোমবাতি দিয়ে সাজিয়েছে। সাদা কালো গোলাপ দিয়ে চারপাশটা ভরে রেখেছে। গোলাপের সুন্দর সুঘ্রাণে চারদিক বিমোহিত হয়ে গেল। সেই সুন্দর ঘ্রাণ আর হৃদিতার শরীর থেকে বেরিয়ে আসা মন মাতানো সুঘ্রাণ আরিয়ানকে ভেতরে ভেতরে অস্থির করে তুলেছে। সে দরজার বাহিরে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুল সাজিয়ে রাখা হৃদিতার দিকে। এই মেয়েটাকে দেখলেই তার অবচেতন মনে একটা নাড়া দিয়ে ওঠে। না বলা অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়, কিন্তু কোনো এক কঠিন বাধা সেটাকে আটকে রাখে। শ্রেয়সী একটি ফুলের তোড়া হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে আবেগী কণ্ঠে বলতে লাগলো, শুভ জন্মদিন প্রিয় আরিয়ান, অনেক অনেক শুভেচ্ছা আর মনের গহীন থেকে ভালোবাসা তোমার প্রতি। এই দিনে প্রচন্ড ভাবে উইশ করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে তোমার থেকে কখনো আলাদা না করে। কখনো তোমাকে ছাড়া সুদীর্ঘ 13টি বছর যে কি কষ্ট করে কাটিয়েছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এই জন্মের জন্য আর আলাদা হতে চাই না তোমার থেকে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন পরকালেও তোমার সাথে আমাকে সঙ্গী হিসেবে রাখেন। 13 বছর আগে এই দিনেই তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আরিয়ান, আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি। তুমি যে আমার কাছে কি ছিলে সেটা আমি তোমার থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম।
কিন্তু আজ আবার তোমার হৃদি তোমার কাছে ফিরে এসেছে। কিন্তু কথা দিচ্ছি আরিয়ান, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি আমাকে না চিনতে পারো, মেনে না নিতে চাও, তবু আমি তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। আরিয়ান কথাগুলো এক মনে শোনার পর একদম স্তব্ধ হয়ে গেল। তার মনের ভিতরে উথাল পাতাল শুরু হলেও বাইরে সেটা একদম প্রকাশ পেল না। সে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলো। অপরদিকে হৃদি তার ফুলের তোড়াটা ফুলদানিতে সাজিয়ে রেখে আরিয়ানের কথা মতো হতেই তাকে রুম থেকে বেরিয়ে খুঁজতে বের হলো। সারা বাড়িতে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে একা একা ছাদে চলে গেল। ঘন্টাখানেক আগেও ছাদটা লাইটিং করা ছিল, আলোকসজ্জার ফুলে ফুলে সজ্জিত ছিল চারপাশ, কিন্তু এখন সেগুলো সরিয়ে নেওয়াতে সেখানে কেবল আবছা পূর্ণিমার আলো জায়গা করে নিয়েছে। হৃদিতা আরিয়ানের নাম ধরে ডাকতে ডাকতে ছাদের ভেতরে প্রবেশ করলো। চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেলেও ছাদের এক কোণে একটা পুরুষ অবয়ব দেখতে পেয়ে থমকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই অবয়ব। তীব্র বাতাসে তার পরনের শার্ট এবং চুল উঠছে, ডান হাতে একটা বস্তু ধরে রাখা। হৃদিতা কতক্ষণ থমকে দাঁড়িয়ে রইল সেদিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে সাহস করে সেই অবয়বটির পেছনে গিয়ে দাঁড়ালো। মানুষটিকে সেটা চিনতে হৃদিতার বাকি রইল না। সে পুরুষ অবয়বটির পিঠে শান্তভাবে হাত রেখে কোমল কণ্ঠে ডেকে উঠল। আরিয়ান শব্দটি কর্ণগোচর হতেই অবয়বটি থমকে গেল যেন। কিয়ৎক্ষণ নড়ে চড়ে উঠে নিজেকে ধাতস্থ করে নিল সে। এরপর অতি শান্তভাবে কাঙ্ক্ষিত মুখটির দিকে তাকালো। ভিতরের তীব্রতা, হৃদস্পন্দন আর এলোমেলো ঝড় কোনোটাই বুঝতে দিল না বাইরের ভাবভঙ্গিতে। শুধু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থাকা সুশ্রী রমণীটির দিকে। অপরদিকে হৃদিতা আরিয়ানের অবস্থা দেখে শিউরে উঠল। আরিয়ানের চোখ দুটো শক্ত রক্ত লাল হয়ে আছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে আছে, চেহারায় যেন প্রাণের স্পন্দন নেই। তার ডান হাতের দিকে তাকিয়ে আরেক দফা চমকে উঠল হৃদিতা। দামি অ্যালকোহলের বোতল তার ডান হাতে, শরীর থেকে সেটার গন্ধ ভেসে আসছে। হৃদিতা আরিয়ানের দিকে ছলছল ও আহত দৃষ্টিতে পলকহীনভাবে তাকিয়ে রইল, কিন্তু আরিয়ান নির্বিকার আর নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হৃদিতা ঠোঁট উল্টে কান্নার স্বরে বলল, এটা তোমার হাতে কি করে এলো আরিয়ান? এটা তোমার হাতে কি করে এলো আরিয়ান? কেন তুমি এসবে আবার হাত দিয়েছো? যেখানে আমি এবং পরিবারের সবাই দিন রাত পরিশ্রম করে তোমাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাচ্ছি, সেখানে কেন তুমি তিলে তিলে নিজেকে ধ্বংস করে দিতে চাইছো? তুমি তো কখনো এমন ছিলে না আরিয়ান, তাহলে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কেন নিজের সাথে সাথে আমার এবং তোমার মায়ের জীবনের সাথে এমনটা করছো? জবাব দাও আরিয়ান, জবাব দাও। আরিয়ানের শার্টের কলার ধরে কান্না করতে করতে কথাগুলো বলল হৃদিতা। তার কান্না ক্ষতবিক্ষত করে দিচ্ছে আরিয়ানের হৃদয়কে, কিন্তু সেটা সে কোনোভাবেই প্রকাশ করছে না। চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করে একসময় সফল হলো সে। সামনের রমণীটি সে তার ছোট্টবেলার সেই সাথী, তার হৃদয়ে অজানা অনুভূতির ঢেউ খেলানো বহু প্রতীক্ষিত সেই নারী। সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছে, কিন্তু সে কোনোভাবেই তার ধ্বংসপ্রাপ্ত জীবনের সাথে অব্যক্ত অনুভূতির হৃদয়হরণী মায়াবতীকে জড়াতে চায় না। নির্বিকার ও শান্ত দৃষ্টিতে হৃদিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে দুহাত দিয়ে তার শার্টের কলার থেকে হৃদিতের হাত দুটি ছাড়িয়ে নিল আরিয়ান। হৃদিতাকে অবাক করে দিয়ে তার দুহাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো গুজে দিয়ে একদম তার মুখের সামনে নিজের মুখে এগিয়ে নিল আরিয়ান। তীক্ষ্ণ অথচ কোমল চোখ দিয়ে হৃদিতাকে প্রাণ ভরে দেখতে লাগলো সে। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট কেটে যায়, কিন্তু সেই চোখের পলক নড়ে না, যেন অনন্তকাল এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে আরিয়ান। হৃদিতা গভীর আবেগে আরিয়ানের চোখ দুটোতে তাকিয়ে রইল। চাঁদের আলো পড়ে হৃদিতার মায়াবী মুখটাকে আরো কয়েক গুণ মায়াবী করে তুলেছে। আরিয়ান কেমন একটা অজানা ঘরের মধ্যে চলে যাচ্ছে। বাতাসে বেখেয়ালিভাবে উঠতে থাকা হৃদিতার সামনের চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে আবারও শান্ত হয়ে তাকালো হৃদিতার পানে। দীর্ঘক্ষণের নীরবতা ভঙ্গ করে আরিয়ান ক্ষিন্ত কোমল কণ্ঠে বলতে লাগলো, আমার ব্যথিত জীবনের একমাত্র সুখের আবাস ছিল এক ছোট্ট বালিকা, যার একটুখানি সঙ্গ, একটুখানি হাসির ঝলক আমাকে কষ্টের রাজ্য থেকে সুখের রাজ্যে নিয়ে যেত, যাকে ঘিরে আমার ছোট্ট বালক মনের ছোট্ট পৃথিবী বিরাজমান ছিল। কিন্তু কে জানতো নিয়তি সবকিছুর মতো সেই ছোট্ট ছেলেটির কাছ থেকে তার একমাত্র সুখের অধিকার কেউ কেড়ে নেবে। তাকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়ে সেই ছোট্ট বালক। অনুভূতিহীন আর নির্জীব হয়ে কাটাতে থাকে বছরের পর বছর। নিজেকে শক্ত করে সবকিছুর সাথে মানিয়ে নিতে থাকে, কিন্তু সেই অনুভূতি শূন্য হৃদয়ে কখনো ভালোবাসার ফুল ফোটেনি। তবে তার অবচেতন মন যে সেই অতীত থেকেই তার প্রতীক্ষার প্রহর গুনে যাচ্ছে, সেটা কে জানতো? নিয়তির পরিক্রমায় সেই কাঙ্ক্ষিত মানুষটি এলো ঠিকই, কিন্তু ভুল সময় পদার্পণ ঘটল তার জন্য বহু প্রতীক্ষিত মানুষটা আর যে তার স্বপ্নের রাজকুমার হয়ে নেই, সে ভেঙে চুরে গিয়েছে আরো অনেক আগেই। সেখান থেকে পুনরায় স্বাভাবিক হওয়ার আর কোনো রাস্তা নেই। সে পারবে না তার অভিশপ্ত জীবনের সাথে ফুলের মতো এক জীবনকে জড়িয়ে নিতে।
পারবে না তার ভালোবাসার মানুষটিকে যন্ত্রণাময় জীবনের সাথে বেঁধে নিতে। একটানা কথাগুলো বলে থামলো আরিয়ান। রিদিতা এখনো একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কথাগুলো বোধগম্য হতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো। যখনই কথাগুলোর মর্মার্থ তার মস্তিষ্ক যথাযথভাবে বুঝতে পারলো, তখন সে দৃঢ় বিশ্বাসের সাথে অকপটে বলে উঠল, সেই ছোট্ট বালকের পূর্ণবয়স্ক রূপ কি আদৌ জানে? সেই ছোট্ট বালিকা সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত তারই প্রতীক্ষায় দিবারাত্রি যাপন করেছে। কতটা ব্যাকুল হয়ে সে 1000 মাইল দূরত্ব পাড়ি দিয়ে তার প্রিয় মানুষটার কাছে ফিরে এসেছে। সে কেবল সুস্থ স্বাভাবিক আরিয়ানের সঙ্গী হতে আসেনি, সে শুধুমাত্র আরিয়ানের জন্য এসেছে। আমি শুধু চেয়েছি তোমায় আরিয়ান, শুধুমাত্র তোমায়। তা সে ভেঙে চুরে যাওয়া আরিয়ানই হোক না কেন, সে সব অবস্থায় আমরণ তার সঙ্গী হতে রাজি আছে। তার যন্ত্রণাময় জীবনটাকে ফুলের সুবাসে ভরে দিতে সে তার নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। এখন সে চায় যুগের পর যুগ তার প্রিয় মানুষটার হাতে হাত রেখে আজীবন পথ চলতে। সেই অধিকার কি সে পাবে না? রিদিতার কথাগুলো শুনে আরিয়ান একদম স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক হঠাৎ কোনো উত্তর খুঁজে পেল না। হঠাৎ সে আরো 2 কদম এগিয়ে যেতেই রিদিতা পড়ে যেতে নিলে আরিয়ান তাকে তার কোমর জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশিয়ে নিল। রিদিতা আরিয়ানের বুকে পরম স্বস্তিতে মুখ গুজে রইল। ধীরে ধীরে সে আরিয়ানের হাতে থাকা অ্যালকোহলের বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ছাদের মেঝেতে। সশব্দে সেটা ভেঙে গেল, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো হেলদোল নেই। সে স্তব্ধ হয়ে হৃদয়ের গাঢ় অনুভূতিগুলোর সাথে পাল্লা দিয়ে চলেছে। রিদিতা স্পষ্ট আরিয়ানের হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হওয়ার আওয়াজ শুনতে পেল। সঙ্গে সঙ্গে মুখে প্রসন্ন স্বস্তির হাসির রেখা ফুটে উঠল রিদিতার। আরিয়ানের হৃদস্পন্দন যেন প্রচন্ড উল্লাসের সাথে সাথে রিদিতাকে বলছে, আমি শুধু চেয়েছি তোমায়। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান শাহরিয়ার ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন। তাদের আলোচনার টপিক হলো আদনান এবং রিদিতা। আদনানের পাগড়ামি দিন দিন বেড়েই চলেছে, কোনোভাবে ওকে সামলানো যাচ্ছে না। এখন কি করি বলতো? ছেলেটা আমার পুরোই পাগল হয়ে গেছে, কিছুতেই কারোর কোনো কথা শুনছে না। পরশুর ফ্লাইটে ও বিডিতে যেতে চাইছে, আর আমি নিশ্চিত ও যদি এখন বিডিতে যায় তাহলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধিয়ে আসবে। আর আরিয়ানের অবস্থাও পুরোপুরি ভালো নয়। এই অবস্থায় ওখানে গিয়ে একটা হাঙ্গামা করলে সেটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তুমি প্লিজ যে করেই হোক ওকে আটকাও। কথাগুলো মিসেস আনিকা রায়হান বললেন রায়হান শাহরিয়ারের উদ্দেশ্যে। মিস্টার রায়হান শাহরিয়ার চিন্তিত ভঙ্গিতে মাথা থেকে হাত নামিয়ে বললেন, আমি কি করব বলো? ও কি আমার কোনো কথা শোনে? একমাত্র ছেলে, তাই কড়া করে কিছু বলতে পারি না। তুমি বরং ওকে বিজনেসের কাজে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দাও, অন্তত 1 মাস যেন ও বিডিতে যেতে না পারে। ততদিনে নিশ্চয় আরিয়ান পুরোপুরি ভালো হয়ে যাবে। ভাগ্য ভালো সামার ভ্যাকেশনের জন্য হৃদিতা ইউনিভার্সিটি প্রায় 1 মাস বন্ধ দিয়ে দিয়েছে, তাই আমাকে আর এক্সট্রা করে ছুটি নিতে হয়নি। ছুটি শেষ হলে হৃদিতাকে বুঝিয়ে আবার এখানে নিয়ে আসতে পারবো। মিস্টার রায়হান শাহরিয়ারের কিছুক্ষণ ভেবে সম্মতি জানালেন মিসেস আনিকা রায়হানের কথায়। তখনই আদনান বাড়িতে ফিরে আসলো। আদনানকে দেখেই মিস্টার রায়হান শাহরিয়ার তড়িঘড়ি করে বলে উঠলেন, আদনান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আদনান থমকে দাঁড়িয়ে পড়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলো ড্যাড। আমাদের বিজনেসের নিউ ডিলের কাজে তোমাকে 1 মাসের জন্য রাজধানীর অটোয়াতে যেতে হবে। আদনান কোনো কিছু না ভেবে সোজাসাপটা না করে দিল, আর সেটাও জানিয়ে দিল যে পরশু তার ফ্লাইট, সে এখন আর কোনো কাজ করতে পারবে না। মিস্টার রায়হানও কম যান না, মুহূর্তের মধ্যে ছোটখাটো একটা হার্ট অ্যাটাকের অভিনয় করে ফেললেন। এতে আদনান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। মিসেস আনিকা রায়হান বুঝলেন যে এটা তার স্বামীর নাটক, তাই তিনি মনে মনে অনেক হাসলেন। তবে বাইরে এমনভাবে দেখালেন যে তিনি খুব উত্তেজিত অস্থির হয়ে গেছেন। আদনান দ্রুত তাদের পারিবারিক ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পড়লেন। ডক্টরকে ইশারা ভঙ্গিতে নিজের অভিনয়ের কথা বুঝিয়ে দিয়ে মিস্টার রায়হান দ্রুত হাত করে নিলেন। প্রথমে ডাক্তার অবাক হয়ে গেল, পরবর্তীতে বুঝতে পারলেন এটা মিস্টার রায়হানের নতুন কোনো নাটক। এর আগে অনেক বেকায়দা পরিস্থিতিতে পড়ে এমন নাটক তিনি করেছেন। বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণের নাটক করে মনে মনে একচোট হেসে বেশ ভাবসাব নিয়ে তিনি ইংরেজিতে গম্ভীর কণ্ঠে বললেন, সে এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় তার সম্পূর্ণ বেড টেস্ট প্রয়োজন। এখন তাকে কোন ধরনের প্রেশার দেওয়া যাবে না, না হলে আবার এরকম হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মিসেস আনিকা রায়হান সুযোগ পেয়ে অস্থির কণ্ঠে বলে উঠলেন, দেখেছো আদনান, হঠাৎ করে তোমার বাবার কি হয়ে গেল?
তাকে আর প্রেসার দিও না। সে যা বলছে তাই শোনো। তোমার বাবা এই অবস্থায় বিজনেসের কাজে কিছুতেই করতে পারবে না, অথচ নিউ ডিলটা আমাদের জন্য খুবই জরুরি। তোমাকে এখন দায়িত্ব নিয়ে 1 মাসের জন্য অটোয়ায় গিয়ে কাজ করতে হবে। আর তোমার বাবাকে দেখাশোনার জন্য তো আমাকে বাসায় থাকতে হবে, তাই আমিও এই মুহূর্তে যেতে পারবো না সেখানে। তুমি প্লিজ মানা করো না। আদনানের প্রচন্ড মন খারাপ হয়ে গেলেও বাবার অসুস্থতার কথা ভেবে সে রাজি হয়ে গেল। বাবা মাকে রিদিতার মতোই সে অসম্ভব ভালোবাসে। তার জন্য তাদের কোনো ক্ষতি হয়ে গেলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাদের খুশির জন্য সে সবকিছু করতে পারে। আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। ওকে, ঠিক আছে, আমি রাজি, কিন্তু কাজ শেষ হয়ে গেলেই আমি সোজা বিটিতে চলে যাব। বলেই বাবাকে কয়েক মুহূর্ত দেখে আর তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সে ফ্রেশ হতে রুমে চলে গেল। আদনান রুমে চলে যেতেই তিনজনের মধ্যে একটা হাসির রেশ রয়ে গেল। যতটা সম্ভব হাসিটা নিয়ন্ত্রণ করে সবাই থামলো। আদনানের মতো একটা বুদ্ধিমান ছেলেকে এভাবে বোকা বানাতে পেরে মিস্টার রায়হান নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করলেন। আদনান যতই বুদ্ধিমান হোক না কেন, তার বাপ তো তিনি। ডাক্তার হাসতে হাসতে ইংরেজিতে বললেন, এই বয়সেও আপনার ছেলে মানুষই একদম গেল না মিস্টার রায়হান। তুমি আমার লাগেজ কেন গোছাচ্ছ আরিয়ান? কারণ তুমি আজই কানাডায় ব্যাক করছো রিদি। আরিয়ানের কথায় হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল রিদিতা। অপরদিকে আরিয়ানের সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। রিদিতার লাগেজ পুরোটা গোছানো শেষ হলে সে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। রিদিতা এখনো অবাক হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ রিদিতা শক্ত হয়ে কাটকাট গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না আরিয়ান, তোমাকে ছেড়ে, বাবা আর মামুনিকে ছেড়ে, এই দেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আরিয়ান শক্ত মুখে রিদিতার মুখের পানে তাকালো। এক হাতে রিদিতার হাত এবং অন্য হাতে লাগেজ ধরে টানতে টানতে রুমের বাইরে চলে এলো। রিদিতা ছটফট করছে আরিয়ানের শক্ত বাহুর বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু কিছুতেই সে পারছে না। আমার খুব কষ্ট হচ্ছে আরিয়ান। রিদিতার করুণ স্বরের বাক্যটি কর্ণগোচর হতেই থমকে গেল আরিয়ান। বুকের মাঝে অদৃশ্য ব্যথা অনুভব হলেও অনেক কষ্টে সেটাকে দমন করলো সে। চোখ বন্ধ করে সম্ভাব্য আগত অশ্রুটাকে নিবারণ করলো সে। এই মুহূর্তে তাকে দুর্বল হলে চলবে না। রিদিতার ভালোর জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য হলেও তাকে কঠোর হতে হবে। নিজেকে ধাতস্থ করে রিদিতার হাতটা নিজের শক্ত হাতের বেষ্টনী থেকে মুক্ত করলো আরিয়ান। ভেতরে কোমল রূপটা দেখাতে না চাইলেও রিদিতার প্রতি নির্দয় আচরণ করতে পারল না সে। রিদিতার মায়াবী মুখটা নিজের দুহাতে রাজলাই নিয়ে শান্ত সংযত কণ্ঠে সে বলতে লাগলো, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো রিদি, তাহলে আজকে সেটার প্রমাণ দাও। ফিরে যাও তুমি তোমার নিজ গন্তব্যে। আমার প্রতি সমস্ত মায়ার টান ভুলে যাও। কোনো ধরনের পিছু টান রেখো না দয়া করে। রিদিতা কিছুক্ষণ ছলছল দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আরিয়ান। আরিয়ান কিছু বলতে নেবে তার আগে মিসেস শায়লা সেখানে এসে উপস্থিত হলেন। লাগেজ সহ আরিয়ান এবং রিদিতাকে এভাবে দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, এখানে কি হচ্ছে? তোরা দুজন লাগেজ নিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রিদিতা দ্রুত মিসেস শায়লাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাঙা ও কান্না বেচা কণ্ঠে বলতে লাগলো, তোমার ছেলে আমাকে তার এবং তোমাদের জীবন থেকে তাড়িয়ে দিচ্ছে মামুনি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কখনো না। জেদ করো না রিদি। এখানে এভাবে আমার কাছে পড়ে থাকলে তোমার জীবনে কিচ্ছু হবে না। তোমার সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কানাডায় তোমার একটা সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সেসব ছেড়ে আমার মতো ব্যর্থ এক পুরুষের জীবনে পড়ে থাকলে তোমার জীবনের কিছুই হাসিল হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো রিদি। রিদিতা জেদ দেখিয়ে বলল, কোনো কিছু বুঝতে চাই না আমি আরিয়ান। আর তুমি ব্যর্থ পুরুষ নও। এখনো তোমার সামনে সুযোগ আছে ব্যর্থতাকে ঠেলে দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়ে সফল হওয়ার। আমি এখানে তোমাকে ভালোবেসে আজীবন পড়ে থাকতে চাই। জীবনে আমার আর কিচ্ছু চাই না। আরিয়ান কিছু বলতে নেওয়ার আগে মিসেস শায়লা বলে উঠলেন, ওকে এভাবে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না আরিয়ান। আগে ওর খালামণি আসুক, তারপর কথাবার্তা বলে একটা ব্যবস্থা নেওয়া যাবে। এখন তুমি ওর সাথে জোর জবরদস্তি করো না। মিসেস শায়লার কথা শুনে হঠাৎ অতীতের স্মৃতিরা পুনরায় হানা দিল আরিয়ানের মস্তিষ্কে। তার মনে পড়ে গেল তার বাবার সাথে তার মায়ের ঝগড়াঝাটি, তার বাবার কষ্টের মুহূর্তগুলো এবং সেই সাথে তার বাবার করুণ মৃত্যুর দৃশ্য। সেসব স্মৃতি মাথায় আসতেই আরিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সমস্ত কিছু রাগ মিসেস শায়লার উপর গিয়ে পড়ল তার। স্থানকাল ভুলে মায়ের উপর চড়াও হয়ে উঠল সে। খিটখিটে মেজাজ নিয়ে তীব্র গলায় আরিয়ান বলতে লাগলো, আপনি আমার আর রিদির কোনো ব্যাপারে কথা না বললেই আমি খুশি হব মিসেস খান।
আপনি আমার জীবনে যেমন বরাবর শূন্যস্থান হিসেবে ছিলেন, আজীবন তেমনই রয়ে যাবেন। আপনার কোনো ভূমিকা আমার জীবনে না পড়ুক, আমি সেটাই চাই। অন্তত অতীতের বিষ ছায়ার মতো যেন কোনো প্রভাব না পড়ে আর। কথাগুলো বলেই রিদিতাকে সিঁড়ি ধরে টানতে টানতে নিয়ে চলল আরিয়ান। রিদিতা চিৎকার করে কান্না করতে করতে আরিয়ানকে থামতে বলছে, কিন্তু সে যেন আজ নির্দয় খোলসে আবৃত করেছে নিজেকে। বুকে পাথর চেপে রিদিতার কোনো কথা না শুনে সে তার মতো করে রিদিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাসায় তখন ডক্টর রেজা চৌধুরীও ছিলেন না, তাই বাধা দেওয়ার মতো আর কেউ ছিল না। অপরদিকে সিঁড়ির একপাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মিসেস শায়লা। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে আজ খুব নিঃস্ব আর অপরাধী মনে হচ্ছে তার। স্বামীর সাথে সাথে ছেলেটাকে বুঝি আজীবনের জন্য হারিয়ে ফেললেন তিনি। রিদিতার ফ্লাইট বুকিং করে তাকে নিয়ে জোর করে এয়ারপোর্টে আসলো আরিয়ান। পুরোটা রাস্তা রিদিতার শত আকুতি মিনতি আর চোখের পানি কঠোর হৃদয়ে অপেক্ষা করছে সে। মুখটা ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, বাহিরে সেটা বিন্দুমাত্র প্রকাশ করেনি আরিয়ান। একটা কঠোর খোলসে নিজেকে পাথরের মতো শক্ত করেছে সে। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতে থাকলেও রিদিতাকে জোর করেও পাঠানো যাচ্ছিল না। কান্না ভেজা কণ্ঠে রিদিতা বারবার বলে উঠছিল, প্লিজ এতটা নির্দয় হয়েও না আমার প্রতি আরিয়ান। এতগুলো বছর হাজারো কষ্ট বুকে চেপে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। শত বাধা বিপত্তি পেরিয়ে হাজার মাইল পাড়ি দিয়ে তোমার কাছে ছুটে এসেছি। আজ আমাকে আবার সেই দুঃসহ যন্ত্রণার মাঝে ঠেলে দিও না। আরিয়ান রিদিতার হাত নিজের মাথায় নিয়ে বলল, তোমাকে আমার ভালোবাসার কসম রিদি, তুমি আজকে চলে না গেলে আমাকে চিরতরে হারাবে। শিউরে উঠে মুখ চেপে ধরল রিদিতা। কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে থেকে রক্তিম বর্ণ অশ্রুসিক্ত চোখগুলো নিয়ে ধীরে ধীরে পৌঁছাতে থাকলো সে। আরিয়ান লাকেশ তাকে এয়ারপোর্টের ভেতরে পৌঁছে দিয়ে আসে। একটা বারও রিদিতার চোখে চোখ রাখেনি সে। এক প্রকার দৌড়ে দ্রুত এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসে আরিয়ান। এয়ারপোর্টের বাইরে এসে এতক্ষণে চেপে রাখা বিষাক্ত কান্নাটা চেপে রাখতে পারল না সে। স্থান কান ভুলে হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল আরিয়ান। তার বুক ফাটা আর্তনাদ মিশ্রিত কান্নায় চারপাশে সবাই থমকে যায়, কিন্তু এতে তার যেন কোনো ভ্রুক্ষেপ হয় না। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে নেওয়ার মতো বিষাক্ত চরম যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে তার। এই কষ্ট থেকে সারা জীবনেও নিস্তার নেই যেন। অনেকগুলো মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎই পিঠে কারো স্পর্শ টের পেল আরিয়ান। রক্তবর্ণ চোখ জোড়া খুলে দেখতে পেল রেহান, শান্ত আর তন্ময়কে। দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় মত্ত হলো সে। রেহান শান্ত কণ্ঠে বলল, কেন করলি এমনটা? কেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও এতটা দূরে সরিয়ে দিলি? কি করে এতটা নিষ্ঠুর হলি তুই? শান্ত আরিয়ানের কাছে হাঁটু গেড়ে বসে সহমর্মিতার সাথে বিষাদিত কণ্ঠে বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি আরিয়ান, কিন্তু তুই এভাবে রিদিতাকে দূরে ঠেলে না দিলেও পারতি। মেয়েরা তোকে অসম্ভব ভালোবাসতো। তন্ময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যিকারের ভালোবাসা সহজে কেউ পায় না দোস্ত, আর তুই সেটা পেয়েও তাকে এভাবে দূরে সরিয়ে দিলি। অবশ্য দূরে সরানোর কারণটা আমরা জানি, এজন্য তোকেও দোষও দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তোর মতো হতভাগ্য বুঝি এই দুনিয়াতে আর কেউ নেই। আরিয়ানের হঠাৎ অনুভূত হচ্ছে সে ভুল করে ফেলেছে, বিশাল বড় কোনো ভুল করে ফেলেছে। রিদির ভালো দিকটা ভাবতে গিয়ে মেয়েটার মনের অবস্থাটা একটা বারও ভাবল না সে। রিদিকে ছাড়া সে কোনোদিনই ভালো থাকতে পারবে না, কিন্তু নিজের জীবনের পরোয়া করতে চায়নি সে। তবে এখন কেমন যেন দমবন্ধ অনুভূতি হচ্ছে তার। অক্সিজেনটা কেমন বিষাক্ত লাগছে হঠাৎ। মনে হচ্ছে এখনই নিঃশ্বাস আটকে মরে যাবে সে। হঠাৎ সবকিছু ভুলে নিজের হৃদয়ের চাওয়াটাকে প্রাধান্য দিল সে। পাগলের মতো এয়ারপোর্টের ভেতরে ছুটতে যেতে নিলেই দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। সে চিৎকার করে রিদি রিদি বলে ডাকছে। দু চোখ বেয়ে অজস্র নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুতেই ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ বিমান উড্ডয়নের ঘোষণা দিতেই সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল সে। সিকিউরিটি গার্ড দুজন তাকে টেনে বাইরে নিয়ে এসে রেখে যায়। রেহান, শান্ত, তন্ময় আরিয়ানকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আরিয়ান পলকহীন দৃষ্টিতে উড়ে যাওয়া বিমানটার পানে রক্তিম অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নিজেকে তার কেমন প্রাণশূন্য অনুভূত হচ্ছে। পৃথিবীটা অন্ধকার লাগতে শুরু করেছে। হঠাৎ তিন বন্ধুকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল সে। 6 মাস পরে প্রথম এভাবে দ্বিতীয় দফায় কান্না করছে সে। পুরুষ মানুষের এতটা হৃদয় বিদারক কান্না দেখে আশেপাশে অবস্থানটা তো অনেকেই হতভম্ব হয়ে গেছে। আরিয়ান চিৎকার করে করে বলতে লাগলো, আমার দিদিকে এনে দে তোরা, দোহাই লাগে এনে দে তোরা, ওকে তোরা চলে যেতে দিস না। আমি ওকে দূরে ঠেলে দিয়ে ভীষণ বড় ভুল করেছি। আমি ওকে ছাড়া মরে যাব। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকাচ্ছে, এবার সত্যি সত্যি মরে যাব। তিন বন্ধু যখন ওকে সামলাতে ব্যস্ত, তখন এয়ারপোর্টের ভেতর থেকে বেগুনি রঙের লং ফ্রক পরিহিতা রিদিতাকে অশ্রুসিক্ত নয়নে গুটি গুটি পায়ে এক ভয়ার্ত চাহনিতে লাগেজ নিয়ে এগিয়ে আসতে দেখলো তারা। আরিয়ান তখনও মুখ গুজে হাউমাউ করে কেঁদে চলেছে। হঠাৎ তিন বন্ধুকে চুপ হয়ে যেতে দেখে আরিয়ান ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। মুহূর্তে যেন গ্রীষ্মের প্রচন্ড রোদ্দুরের মাঝে এক পশলা বৃষ্টির মতো শীতল হয়ে গেল তার হৃদয়।
অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথাটা নিমিষে কমে গিয়ে সেখানে প্রগাঢ় শান্তি ও সুখে ভর করলো। পুরো দেহমান অদ্ভুত আনন্দ ও খুশিতে মুহূর্তে চনমনে উঠল। হৃদস্পন্দন লাগাতার স্পন্দিত হতে লাগলো। মুখে প্রশস্ত এক হাসির রেখা ফুটে উঠল। সে কোনো কিছু না ভেবে দ্রুত এক দৌড়ে সবার সামনে হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই সে কোথাও হারিয়ে যাবে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরল যে হৃদিতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রচন্ড খুশিতে আরিয়ান অস্ফুট স্বরে বলে উঠল, ভালোবাসি দিদি, প্রচন্ড ভালোবাসি তোমায়, কখনো আমাকে ছেড়ে যেও না। হৃদিতা ছোটার জন্য কিছুক্ষণ ছটফট করতে লাগলো। সাথে আরিয়ানের কথাগুলো শুনে ভীষণ অবাক হলো সে। আরিয়ান হৃদিতার ছটফটানি বুঝতে পেরে হাতের বাঁধন কিছুটা আলগা করলেও একেবারে ছেড়ে দিল না। হৃদিতা সেভাবে থেকেই কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলো, আমাকে মাফ করে দিও আরিয়ান। তোমার ভালোবাসার কসম পেয়েও আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারিনি। বারবার মনে হচ্ছিল সেই কসম তুমি মন থেকে দাওনি। আর যে কসম দূরত্ব সৃষ্টি করে, ভালো থাকার বদলে দুটি মনে যন্ত্রণার আবহ সৃষ্টি করে, যে কসম মন থেকে দেওয়া হয়নি, সেই কসম রাখার প্রয়োজন বোধ আমি করিনি। এর জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। শুধু আমাকে নিজের থেকে দূরে করো না আরিয়ান। শেষ কথাটা একটা শাকতি ছড়ে পড়ল হৃদিতার। আরিয়ান হৃদিতাকে ছেড়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে কোমল কণ্ঠে বলল, এবার তুমি চাইলেও তোমাকে আমার থেকে আর দূরে যেতে দিব না দিদি। এই প্রথম নিজের জন্য কাউকে এতটা তীব্রভাবে চাচ্ছি আমি। সেটা যদি স্বার্থপরতাও হয়, তাও আমি সেই স্বার্থপরতা করতে প্রস্তুত। তুমি এমন ভাবে আমার অস্তিত্বের সাথে মিশে গেছো যে মৃত্যু ব্যতীত কোনো শক্তি সেটাকে আর আলাদা করতে পারবে না। তোমাকে দুঃসহ যন্ত্রণা দিয়ে আমি যে অন্যায় করেছি, তার জন্য আমাকে মাফ করে দাও রীতি। হৃদিতা ফিক করে হেসে দিয়ে বলল, মাফ করতে পারি, তবে একটা শর্তে। আরিয়ান ভুরু কুচকে বলল, কি শর্ত? হৃদিতা আরিয়ানের হাত নিজের গালে রেখে আদুরে কণ্ঠে বলল, আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে। আরিয়ান হৃদিতের কপালে ঠেকিয়ে আর সে জড়ানো কণ্ঠে বলল, সে তো বাসবই, অনেক অনেক ভালোবাসবো তোমায়। পরক্ষণেই পেছন থেকে খুক খুক করে কাশির আওয়াজ ভেসে এলো। আরিয়ান তার হৃদিতা দুজনেই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। তন্ময় আরিয়ানের পিঠে মৃদু একটা চাপড় দিয়ে বলল, বেটা কিছুতেই নিজের প্রেয়সী রীতিটাকে ছাড়া থাকতে পারবে না। আর সে কিনা খুব ভাব নিয়ে তাকে দূর দেশে পাঠাতে চেয়েছিল, পরে আবার নিজে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। তোর কাণ্ড থেকে ভীষণ অবাক হয়ে যায় আমি। রেহান মৃদু হেসে দিয়ে বলল, যাক, নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছিস, এবার তাকে একটু কদর করে যত্ন করে রাখিস। আর দূরে সরানোর চিন্তা ভুলেও করিস না যেন। শান্ত চোখে টিপ দিয়ে বলল, আচ্ছা শোন, এখানে কিন্তু আমরা সহ আরো অনেক মানুষ আছে, তোদের রোমান্সটা একটু বাড়িতে গিয়ে করলে হয় না? আরিয়ান শান্তর মাথায় চাটি মেরে বলল। চুপ কর শালা, বলেই ফিক করে হেসে ফেলল। প্রাণ খোলা সজীব হাসিতে মেতে উঠল আরিয়ান। সাথে সাথে বাকি তিনজন বন্ধুও হেসে ফেলল। আর হৃদিতা মন ভরে আরিয়ানের প্রাণ খোলা হাসিটা পলকহীন দৃষ্টিতে উপভোগ করতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার চোখ মুখ। আজ কতগুলো বছর পর আরিয়ানকে এভাবে হাসতে দেখেছে সে। মনে মনে হৃদিতা প্রতিজ্ঞা করলো আজীবন এভাবেই আরিয়ানের মুখে হাসি ফুটিয়ে রাখবে সে। সময়টা জুলাইয়ের শেষ দিক, এক বর্ষাস্নাত বিকেলবেলা। বৃষ্টির সহস্র লক্ষাধিক ফোঁটায় ফোঁটায় প্রকৃতি জুড়ে যেন সজীবতা ও স্নিগ্ধতার ছোঁয়া লেগেছে। আকাশ তারি ও কালো করে অঝোর ধারায় বর্ষণ হয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে বেলি ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। হৃদিতা জানালার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে মনের আনন্দে হাত ওঠানামা করে করে বৃষ্টির পানির ছোঁয়া অনুভব করছে। বাংলার বুক জুড়ে এখন বর্ষাকাল চললেও কানাডায় এখন পুরোদমে গ্রীষ্মকাল চলছে। অথচ হৃদিতার কাছে উত্তপ্ত গ্রীষ্মের চেয়ে বর্ষার শীতল ছোঁয়াই যেন বেশি আমোদিত মনে হচ্ছে। হঠাৎই পেছন থেকে এক মায়াবী পুরুষ কণ্ঠের সুরের ঝংকার শুনে থেমে গেল সে।
প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো। এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব। তুমি ভুলো না আমার নাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। দুঠোঁট প্রসারিত করে অমায়িক হাসলো রিদিতা। সেই হাসিতে আবারও মুগ্ধ হয় নিজেও ঠোঁট প্রসারিত করে হাসলো আরিয়ান। হাতের গিটারটা বিছানার উপর রেখে রিদিতার পাশাপাশি বুকে হাত গুজে দাঁড়ালো। কোনো কথা না বলে নিশ্চুপ দৃষ্টিতে রিদিতাকে দেখতে লাগলো সে। অমন করে তাকিয়ে কি দেখছো আরিয়ান? তোমাকে। অকপটে বলে ফেললো আরিয়ান। তাতে রিদিতা বেশ লজ্জায় পড়ে গেল। কিছুক্ষণ ব্লাশ করতে করতে নিজেকে স্বাভাবিক করে বলল, অবশেষে তোমার হাতে অ্যালকোহলের বোতলের পরিবর্তে গিটার দেখে ভীষণ খুশি হলাম। সবটাই তোমার কৃতিত্ব। সবটা আমার কৃতিত্ব না, মামনি, বাবা, তোমার বন্ধু বান্ধব আর ডক্টরদের কৃতিত্ব রয়েছে। কিন্তু তুমি না এলে আমি যে আমার এই বিধ্বস্ত মনটাকে কোনোদিনই স্বাভাবিক করতে পারতাম না দিদি। রিদিতা কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো। আরিয়ান কিছুটা এগিয়ে এসে রিদিতার বৃষ্টি স্নাত ভেজা হাত দুটো ধরে আকুল কণ্ঠে বলতে লাগলো, জীবনে কোনোদিনও কোনো মেয়েকে আমার মনে জায়গা দেব এমন চিন্তা ভাবনা কল্পনাও করিনি। কত শত মেয়েকে যে ইগনোর করেছি তার হিসেব নেই। কারো অনুভূতিকে কখনো বুঝতেই চাইনি। বাজেভাবে অনেকের মন ভেঙেছি। রাইসার মতো উগ্র স্বভাবের মেয়েকেও পাত্তা দিইনি, যার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে সে আমার জীবনটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। প্রায় সাফল্যই হয়েছিল বলা যায়। আমার জীবনটা পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগে অবচেতন হৃদয়ে যে তোমাকে গভীরভাবে ভালোবেসে জড়িয়ে নিয়েছিল, দেরিতে হলেও আমি সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। কিন্তু সেদিন আমি তোমাকে কাছে পাইনি। তোমার আগমনটা আমার জীবনে দেরিতে হলেও তোমার সেই প্রথম স্পর্শ পাওয়ার পর তোমাকে দেখে আমার অবুঝ হৃদয় মানতে বাধ্য হলো, এই আরিয়ান গভীরভাবে কারো মায়ায় আবদ্ধ হয়েছে, কাউকে হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। যে আমি মেয়েদের ভালোবাসার ঠুনকো মনে করতাম, সেই আমি তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ মেয়েরা কাউকে কতটা তীব্রভাবে ভালোবাসতে পারে। তোমাকে শত চেয়েও আবার মন থেকে এক পলকের জন্য সরাতে পারিনি। মুখে হাজারবার অস্বীকার করলেও এই অবুঝ হৃদয় তোমাকে সেই ছোট্ট কাল থেকে গভীরভাবে ভালোবেসে এসেছে। এখন সেই ভালোবাসা এতটাই তীব্র হয়েছে যে কোনো কিছুর বিনিময়েই তোমাকে নিজের থেকে কখনো আলাদা করতে পারবো না আমি। কিন্তু একটাই বাধা আমাকে কুড়ে করে খায়, আমার জন্য জীবনে তোমাকে পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, পরে যেন এটা মনে না হয় মাঝপথে এসে আমার হাতটা তোমার ছেড়ে দেওয়া উচিত। কথাটা সম্পূর্ণ হওয়ার আগে রিদিতার ডান হাত দিয়ে আরিয়ানের মুখ চেপে ধরলো। তার চোখ মুখে ভর করলো একরাশ ব্যাকুলতা এবং উদ্বিগ্নতা। সে আরিয়ানের মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলো, তোমাকে যদি আমি এই হৃদয়টা বের করে দেখাতে পারতাম, তোমাকে আমি ঠিক কতখানি চাই, কতখানি ভালোবাসি, তাহলে তোমার মনে এই সংশয়গুলো কোনো দিন এসে উপস্থিত হতো না। যা আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের একান্ত আপনজন ভেবে এসেছি, তোমার বিরহে বছরের পর বছর ক্লান্ত শ্রান্ত হৃদয়ে অপেক্ষার প্রহর গুনেছি, সেই আমি তোমাকে এত কষ্টে ফিরে পেয়ে কেন পরবর্তী জীবনে আফসোস করব? কেন মাঝ পথে তোমার হাতটা ছেড়ে দিব? শোনো আরিয়ান, তোমার হৃদয় প্রাণ থাকতে তোমাকে কোনোদিন এক মুহূর্তের জন্যও ছেড়ে যাবে না। আর রইল তোমার ব্যর্থ জীবনের কথা, তুমি আবার ঘুরে দাঁড়াবে, আবার আগের মতো স্বাভাবিক জীবন শুরু করবে। তোমার পড়াশোনা, গান গাওয়া সবই তুমি নতুন করে শুরু করবে। আর আমার জীবন নিয়ে কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার স্বপ্ন এবং লক্ষ্য মাঝপথে ফেলে রাখবো না, সেগুলো অবশ্যই পূরণ করব, কিন্তু সবটা তোমাকে সাথে নিয়ে। আর যারা তোমার সাথে অন্যায় করেছে, একদিন না একদিন তারা তাদের পাপের শাস্তি অবশ্যই পাবে। এর জন্য তুমি নিজেকে পিছিয়ে রাখতে পারো না। আর যদি একা চলতে ভরসা না পাও, তোমার হৃদয়ের হাত সব সময় তুমি শক্ত হাতে ধরে রাখতে দেখতে পাবে। বলেই রিদিতা আরিয়ানের হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় পুরে নিল। আরিয়ান রিদিতার দৃঢ় আশ্বস্ত চোখ জোড়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল।
এরপর নিজের প্যান্টের পকেট থেকে একটা বেলে ফুলের গাজরা বের করলো। হৃদিতাকে পেছনে ঘুরিয়ে সেটা হৃদিতার ঢেউ খেলানো বাদামি চুলে পরিয়ে দিতে দিতে বলল, মনে আছে ছোটবেলায় ঠিক এভাবে তোমাকে বেরি ফুল দিয়ে মালা আর গাজরা বানিয়ে দিতাম? তুমি সেগুলো পেয়ে কত আনন্দিত হতে। হৃদিতা মিষ্টি করে একটা হাসি দিল। হ্যাঁ, সব মনে আছে, কেন মনে থাকবে না? তোমার প্রত্যেকটা স্মৃতি আবার খুব ভালো করে মনে আছে। যদি সুযোগ থাকতো পুনরায় অতীতে ফিরে যাওয়ার, তাহলে আমি আবার সেখানে তোমাকে নিয়ে ফিরে যেতাম। আমাদের বর্তমান আর ভবিষ্যৎটাও অতীতের মতোই সুন্দর হোক রীতি। কোনো ভয়ঙ্কর কালো ছায়া যেন আর সেখানে আঘাত হানতে না পারে। হৃদিতা আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলল, পারবে না। যতদিন আমাদের দুজনের হাত একে অপরের হাতে শক্তভাবে জড়িয়ে আছে, ততদিন পর্যন্ত কেউ আমাদের আলাদা করতে পারবে না। আরিয়ান হৃদিতার চুলগুলোতে মৃদু চুমু খেলো। হঠাৎ তার মন এক অকল্পনীয় ভাবনা ভেবে বসলো। তার হৃদিকে বউ সাজে কেমন লাগবে? আরো মোহনীয়, আরো সুন্দরী, আরো আকর্ষণীয় লাগবে। সেদিন কি আরিয়ানের হার্টবিট মিস হয়ে যাবে? হঠাৎ নিজের ভাবনায় নিজেই হেসে ফেললো আরিয়ান। সে কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। কি ভাবছো আরিয়ান? কিছু না, শুধু ভাবছি তোমাকে আমার বউ সাজে দেখতে কেমন লাগবে। কথাটা শুনে হৃদিতা দুই হাতে মুখ ঢেকে ফেললো। লজ্জায় তার ফর্সা মুখ আরক্তিম হয়ে আছে। আরিয়ান দু হাতে সেটা খুলে তার প্রেয়সীর লজ্জা মাখা আরক্তিম মুখটা উপভোগ করতে লাগলো। ছোট একটা শ্বাস ফেলে বলল, দোয়া করি সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। হৃদিতা চোখ খুলে বলল, তোমার জন্য আমার কিছু উপহার আছে। কি উপহার? হৃদিতা রুমের আলমারি থেকে একটা বক্স বের করলো। সেটা আরিয়ানের সামনে নিয়ে এসে খুলতে লাগলো। খোলা শেষ হলেই আরিয়ান অবাক হয়ে দেখতে লাগলো তার ছোট্টবেলায় হৃদিতাকে দেওয়া শেষ উপহার সেই বারবি ডলটা, সাথে অসংখ্য রং বেরঙের চিঠি, চিরকুট এবং আরিয়ানের পেন্সিলে আঁকা ছোটবেলার কতগুলো ছবির স্কেচ। আরিয়ান সেগুলো হাতে নিয়ে অবাক কণ্ঠে বলল, এগুলো তুমি আমার জন্য তৈরি করেছো? আর আমার দেয়া বারবি ডলটা এখনো নিজের কাছে যত্ন করে রেখেছো? হৃদিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এতগুলো বছর শুধু তোমাকে অনুভব করেই এগুলো আমি তৈরি করেছি। হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে লেখা প্রত্যেকটি বাক্য এবং তোমার আঁকা ছবিগুলো। খুব বেশি দামি না হলেও এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। এগুলো আমার কাছে কতটা মূল্যবান তোমাকে বলে বোঝাতে পারবো না রীতি। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এক পাশে, আর তোমার আমাকে নিয়ে তৈরি করা এই উপহারগুলো অন্য পাশে। দুটো তুলনা করলে তোমার আবেগ আর ভালোবাসাগুলোই ওজনে ভারী হবে। আমার কাছে এগুলো অমূল্য ঐশ্বর্যের সম্পদ। আরিয়ান প্রচন্ড ইমোশনাল হয়ে অশ্রুসিক্ত নয়নে হৃদিতা তার প্রতি লিখিত সকল অনুভূতির চিহ্ন, তাকে নিয়ে আঁকা স্কেচ, বহু পুরনো অথচ সযত্নে রাখা বারবি ডলটা যত্ন করে দেখতে লাগলো। সেগুলোতে গভীর আবেগীয় স্পর্শ এঁকে দিতে লাগলো। কখনো আমি তোমার পাশে না থাকলে আমার এই চিহ্নগুলো তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে। এই জিনিসগুলোর মাঝে আমার স্পর্শ লুকিয়ে আছে। এগুলোতে স্পর্শ করে তুমি আমাকেই স্পর্শ করার অনুভূতি পাবে। তোমাকে আমি কখনো কোথাও যেতে দেব না রীতি। আমিও তোমাকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না। কিন্তু সময়ের প্রয়োজনে যদি আমাদের মধ্যে সাময়িক দূরত্ব সৃষ্টি হয়, তাহলে এগুলো তোমার কাছে আমার চিহ্ন হিসেবে রয়ে যাবে। আরিয়ান আর কোনো কিছু না ভেবেই হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি পারত তাহলে তার প্রাণ পাখিটাকে বক্ষপিঞ্জরের সারা জীবনের জন্য সযত্নে আগলে রেখে দিত। হৃদিতাও আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। এই বুকটাতে সে প্রচণ্ড শান্তি অনুভব করে। পৃথিবীর সমস্ত সুখ ও শান্তি যেন আরিয়ানের বুকটার মধ্যে পুঞ্জীভূত। অপরদিকে আদনান সারাদিন বিজনেসের কাজে প্রচণ্ড ব্যস্ত থেকে বাসায় ফিরল ক্লান্তভাবে। বাসায় বলতে সে এখন কানাডার রাজধানী অটোয়াতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান করছে। ইদানিং প্রচুর বিরক্তিভাব এসে গেছে তার মধ্যে। অল্পতেই রেগে যায় আর প্রচুর চিৎকার চেঁচামেচি করে সবার সাথে। তার জন্য এখন আর কোনো কিছুই ভালো লাগে না। বাধ্য হয়ে তাকে বাবার বিজনেস সামলাতে হচ্ছে। কিন্তু তার মন তো পড়ে আছে বাংলাদেশের সেই হৃদিতার কাছে। মন চায় এখনই ছুটে যেতে তার ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু বাবাকে তো সে কথা দিয়েছে সবকিছু সামলিয়ে তারপরেই বাংলাদেশে যাবে। তাই শত ইচ্ছে থাকলেও সে ইচ্ছাগুলোকে আপাতত তার মাটি চাপা দিয়ে রাখতে হচ্ছে। স্যুটটা খুলে বিছানার উপর ফেলে
টাইটা আলগা করে বিছানায় ধপ করে বসে পড়ল সে। ম্যানেজারকে বাকি সব কাজ বুঝিয়ে দিয়ে সে এখন রেস্ট করতে এসেছে। রেস্ট বলতে এখন সে একা থাকতে চাচ্ছে। দুনিয়ার কোনো কোলাহল তার যেন এখন আর ভালো লাগে না। একটু নীরব আর একাকিত্বে শান্তি খুঁজে পেতে চায়। টেবিলে থাকা হৃদিতার সোনালী ফ্রেমে বাঁধানো হাস্যোজ্জ্বল ছবিটির দিকে এক পানে তাকিয়ে রইল আদনান। অপরিসীম মুগ্ধতা আর ভালো লাগা জড়িয়ে আছে তার ছবির এই দৃশ্যটির সাথে। ছবিটি হাতে নিয়ে তাতে আলতোভাবে হাত বোলাতে লাগলো সে। যেন কত কথা, কত অভিমান আর কত অভিযোগ জমে আছে তার ছবির এই মানুষটির সাথে। কিন্তু সেই মানুষটি তো আর কোনো কথা বোঝে না, সে তো তার ভালোবাসার কথাও জানে না। আদনানের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ল ছবিটির মধ্যে। আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদয়ের গহীন থেকে। আকুল ও ভেজা কণ্ঠে আদনান ছবিটির পানে তাকিয়ে থেকে বলতে লাগলো, জান পাখি আমার, তোমাকে আমি সেই ছোট্ট কাল থেকে অনেক অনেক ভালোবাসি। বারবার সেটা বোঝাতে চেয়েও পারিনি। কি করে বোঝাতাম তোমাকে বলো? তোমার মনে তো সবসময় অন্য একজনের রাজত্ব চলে এসেছে। আমি চাইনি আমার ভালোবাসার কথা বলে তোমাকে আমার থেকে দূরে করে দিতে। তাই তো শত কষ্ট আর অভিমান বুকে পুষে রেখেও তোমার সাথে বছরের পর বছর বন্ধুর মতো অভিনয় করে গিয়েছি। একটা ক্ষীণ আশা ছিল যে একদিন হয়তো তুমি আমার মনের কথা বুঝবে, আমাকে ভালোবাসবে, আপন করে নেবে। কিন্তু সেই সময় আদৌ আসবে কিনা আমি জানি না। কিন্তু আমি তোমাকে নীরবে নিভৃতে ভালোবেসে যাব, ঠিক যেমনটি গত 13টি বছর ধরে তোমাকে ভালোবেসে গিয়েছি। তোমাকে আমি আমার করে নেব একদিন। তুমি আমার জন্যই পৃথিবীতে জন্মেছো। অনেক ভালোবাসি প্রিয়তমা তোমাকে, অনেক, যেটা এক আকাশ পরিমাণ থেকেও বহুগুণ বেশি। আদনান আরো কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে চুমুন দিলে ছবিটিতে। এরপর ছবিটি বুকে আগলা নিয়ে খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। কিন্তু পৃথিবীতে সবাই যা চায় তাই কি পায়? সবার ইচ্ছার প্রতি পূর্ণতা মেলে। বাকি অপূর্ণতার আড়ালেও স্রষ্টা আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, যেটা আমরা হয়তো সময় মতো বুঝতেই পারি না। রাতে হৃদিতার নাম্বারে আদনানের কল এলো। হৃদিতা তখন আরিয়ানের দেওয়া তার ছোটবেলার প্রিয় কতগুলো চকলেট আর ডায়মন্ডের ব্রেসলেটটা দেখছিল। সেগুলো ধরে ধরে মিটিমিটি হাসছিল সে। হৃদিতা অবশ্য ডায়মন্ডের ব্রেসলেটটা চায়নি। সে হাতে গোলাপ এবং বেলি ফুলের মালা পেয়েই খুশি হয়েছিল। কানে গুজে নিয়েছিল কাঠগোলাপ, কিন্তু আরিয়ান জোর করে তাকে ব্রেসলেটটা কিনে দিয়েছে। হৃদিতার অবশ্য ডায়মন্ডের একটা আংটি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আরিয়ানকে সেটা বলেনি। আরিয়ান হৃদিতার দৃষ্টি আর পছন্দ বুঝতে পেরে সেটা লুকিয়ে হৃদিতার অজান্তে কিনে ফেলেছে। সময় মতো সেটা সে হৃদিতাকে উপহার দেবে। তার সাথে আরও একটি সারপ্রাইজ আছে, যেটা হৃদিতাকে এখনই জানাবে না সে। এদিকে হৃদিতার নাম্বারে প্রথম কয়েকবার রিং হওয়ার পরও রিসিভ হলো না দেখে আদনান বেশ রেগে গেল। এমনিতেই ওর মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে, বেশ বদমেজাজি হয়ে থাকে। তাই সম্মানে কিছুটা তার মেজাজ খুব খারাপ হয়ে যায়। হৃদিতা আরিয়ানের স্বপ্নে বিভোর হয়ে থাকে। জগৎ থেকে বেরিয়ে এসে ফোনটা ধরলো। এতদিন পরে আদনানের কল এসেছে দেখে খুব খুশি হলো সে। এতদিন তো আরিয়ানকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ওর কথাই মনে ছিল না। হ্যালো আদনান ভাইয়া, কেমন আছো? হৃদিতার মুখে ভাইয়া ডাক শুনে আদনানের মেজাজ আরো চটে গেল। তাও কোনো রকম নিজের রাগ নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে বলল, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা বলো? আমার কথা তো একেবারে ভুলে গেছো। আসলে ভাইয়া এখানে একটু ব্যস্ততা ছিল, তাই তোমার সাথে ফ্রি হয়ে কথা বলতে পারিনি। আচ্ছা, ভাইয়া ডাকটা বন্ধ করো তো। আমরা বলতে গেলে প্রায় সমবয়সী। তোমার থেকে আমি বড় জোর 2 বছরের বড়। তাই তোমার মুখে আমাকে ভাইয়া ডাকটা মানায় না। ছোটবেলা থেকে অভ্যাস তো, তাই আর চেঞ্জ করতে পারিনি। আচ্ছা, এখন থেকে শুধু আদনান বলেই ডাকবো। গুড গার্ল। তো আরিয়ানের কি অবস্থা এখন? কেমন আছে সে? আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন অনেক ভালো আছে। ভালো তো থাকবেই, দেখতে হবে না সে কে আছে ওর পাশে? তুমি যেখানেই থাকবে সেখানেই সবাইকে ভীষণ ভালো করে রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। হৃদিতা মুচকি হাসলো। আর এদিকে আদনানের মনের ভেতরটা চলে যাচ্ছে। সে কিছুতেই হৃদিতাকে বলতে পারছে না হৃদিতা আরিয়ানের সাথে থাকাটা তার একদমই পছন্দ হচ্ছে না। তাও শুধুমাত্র সৌজন্যতার খাতিরে ওকে বলতে পারছে না। তুমি দেশে আসবে না আদনান? হ্যাঁ, ভাবছি নেক্সট উইকে আসবো। বাবার বিজনেসের কিছু ঝামেলা ছিল, সব মিটিয়েই তারপরে আসবো। সাথে ড্যাড আর মাম্মাকেও নিয়ে আসবো। হৃদিতা খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো হয়। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, প্লিজ তাড়াতাড়ি চলে আসো। আদনান মুচকি হেসে বলল, হ্যাঁ অবশ্যই আসবো। তোমাকে কতদিন হলো দেখি না, তোমাকে দেখার জন্য হলেও অন্তত আসতে হবে। হৃদিতা কোনো জবাব দিল না। হঠাৎ করে আদনানের কথাগুলো তার কেমন যেন অন্যরকম লাগছে। কিছুক্ষণ চুপ থাকার পর আদনান বলল,
একটা কথা বলবো রিদিতা? হ্যাঁ বলো না, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? ওপাশ থেকে আবারও প্রগাঢ় নীরবতা নেমে আসলো। আদনান অনেক কষ্ট করে হলেও ভালোবাসি কথাটা মুখে আনতে পারলো না। কি যেন একটা ভেতর থেকে তাকে বাধা দিচ্ছে। বেশ অনেকক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে আদনান বলল, না কিছু না, তুমি ভালো থেকো। বলে আর কোনো কিছু শোনার অপেক্ষা না করে দ্রুত ফোন কেটে দিল আদনান। রিদিতা হতভম্ব দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। আর আদনান গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণের পানিটুকু মুছে নিল। পা টিপে টিপে মিসেস শাইলার রুমে প্রবেশ করলো আরিয়ান। পুরো রুমে পর্দা টেনে দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে রেখে ইজি চেয়ারের শরীর এলিয়ে বসে আছেন মিসেস শাইলা। কারো পদধ্বনি ও উপস্থিতি টের পেয়ে দ্রুত চোখ মেলে তাকালেন তিনি। চারপাশ আবছা অন্ধকার থাকলেও নিজের একমাত্র ছেলেকে চিনতে ভুল করেন না তিনি। ধীরে ধীরে উঠে বসে তিনি স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, এদিকে আসো আরিয়ান। আরিয়ান কি করবে বুঝতে না পারে সেখানেই দাঁড়িয়ে রইল। রিদিতার কথা মতো সে মায়ের কাছে তার ব্যবহারের জন্য মাপ চাইতে এসেছে। রিদিতা তাকে মিসেস শাইলার অবদান সম্পর্কে অনেক বুঝিয়ে বলেছে। পাশাপাশি তার প্রতি সব মান অভিমান ভুলে পুনরায় স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতেও বলেছে। রিদিতার এক প্রকার জোড়াজড়িতেই সে তার মায়ের কাছে এসেছে। কি হলো, এসো বাবা। আরিয়ান গিয়ে মায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। মিসেস শাইলা পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আরিয়ানের মনোভাব বুঝতে পেরে তিনি শান্ত কণ্ঠে বলতে লাগলেন, আমি জানি তুমি মন থেকে এখনো আমাকে ক্ষমা করতে পারোনি আরিয়ান। না করতে পারাটাই স্বাভাবিক। ছোট থেকে তোমার প্রতি কম অবহেলা করিনি। বলতে গেলে তোমার আর তোমার বাবার প্রতি এক প্রকার উদাসীন ছিলাম। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির ফলে তোমার বাবার সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়। এরপর তার সাথে মৃত্যু পর্যন্ত ঝগড়াঝাটি মানবিমান লেগেই ছিল। তার মৃত্যুর পর সব সত্যিটা জানতে পেরে অনুশোচনা আর অপরাধ বোধে আমার হৃদয় বিষিয়ে গিয়েছে।